নমস্কার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং ক্লাসগুলি মনোযোগ দিয়ে দেখছো। যা পূর্বে ক্লাসে আমি বলেছিলাম, আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে আজকে আমরা গতদিন 2টা অঙ্ক করেছিলাম। আজকে আমরা ওই একটা অঙ্ক আমরা বোর্ডে গতদিন তুলে রেখেছিলাম, আজকে সেটা প্রথমে করে সাম পিকুলিয়ার আইটেমসের মধ্যে আর যা যা কিছু আইটেম বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং শেষে একটা অঙ্ক করব যেটা স্টেশনারি নিয়ে। স্টেশনারির সাথেও কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, সেই অ্যাডজাস্টমেন্টগুলি তোমরা কিভাবে করবে সে সম্বন্ধে একটা অঙ্ক করব খুব সহজ নিয়মে। ওই নিয়মটা মাথায় রাখলেই তোমাদের দেখবে স্টেশনারি নিয়ে যত সমস্যা থাকবে একটা অঙ্কের মধ্যে ওগুলো তোমাদের সলভ হয়ে যাবে। তবে যা কথা ছিল, আজকে প্রথমেই ক্লাসের শুরুতেই আমি গতদিনের যে অঙ্কটা আমাদের বাকি ছিল সে অঙ্কটা দিয়ে শুরু করছি। সবগুলি ক্লাস যদি মনোযোগ দিয়ে দেখো তবে আমি বললাম যে এই যে চ্যাপ্টারটা আমরা যেটা শুরু করেছিলাম আজ প্রায় 9 দিনের মাথায় 9 নম্বর ক্লাস চলছে আমাদের, কিন্তু প্রথম চ্যাপ্টার প্রায় শেষের পথেই। হয়তো হার্ডলি আর একটা ক্লাস লাগবে, তাতে সমস্ত চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। এবং শেষ ক্লাসে, যেটা আমাদের এই চ্যাপ্টারের শেষ ক্লাস হবে, তাতে আমি তোমাদের কিছু সম্ভাব্য কোশ্চেন, কিভাবে কোশ্চেন আসতে পারে এবং তার সম্ভাব্য কি কি উত্তর হতে পারে, আমি তার সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া দিয়ে দেব। আজকে আমরা তবে অঙ্কটা দিয়ে শুরু করছি। গতদিন আমি অঙ্কটা বোর্ডে করে দিয়েছিলাম, কোশ্চেনটা যদি তোমাদের কাছে থাকে তবে ভালো। আমি আরেকবার অঙ্কটার কোশ্চেনটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার কারণ এই কারণেই যে আমি যখন অঙ্কটা কোশ্চেনটা তুলবো তখন আমি সেটা তোমাদের বুঝিয়ে দেব এবং যখন করব তখন তোমরা সেটা খাতায় তুলে নেবে। ঠিক আছে? তবে এসো আমরা শুরু করি। এটা ছিল কোশ্চেন 3। আমরা এর আগে দুটো কোশ্চেন সলভ করেছিলাম। তবে কোশ্চেনটা কি ছিল? একটা এক্সট্রাক্ট ছিল অফ রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট। যার ইয়ার এন্ডিং ছিল ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2020 ছিল। এবং ব্যাপারটা ছিল এরকম ভাবে, একটা ছোট এক্সট্রাক্ট দেওয়া ছিল শুধু রিসিপ্ট সাইডের, শুধু রিসিপ্ট সাইডের একটা এক্সট্রাক্ট আর অ্যামাউন্ট। ঠিক আছে? এই যে অ্যামাউন্ট কলাম। তো রিসিপ্ট সাইডেই প্রথমে কি ছিল? সাবস্ক্রিপশন ছিল। আমরা যেহেতু সাম পিকুলিয়ার আইটেমসের মধ্যে সাবস্ক্রিপশন নিয়েই আমরা আমাদের ক্লাসটা করছি, সাবস্ক্রিপশন প্রথম আইটেম ছিল সাম পিকুলিয়ার আইটেমসের মধ্যে, আমরা সেটা নিয়ে ক্লাসটা করছি, তখন আমাদের সাবস্ক্রিপশন রিলেটেডই একটা ছোট এক্সট্রাক্ট ছিল শুধু রিসিপ্ট সাইডটা। আজকে যখন আমরা আরেকটা অঙ্ক করবো, চেষ্টা করবো আজকের এই সময়ের মধ্যে আরেকটা অঙ্ক করার, দেখবে তোমরা শুধু পেমেন্ট সাইডের একটা এক্সট্রাক্ট পাবে এবং তার উপর বেস করে আমাদের অঙ্কটা করতে হবে। তো সাবস্ক্রিপশন রিসিপ্ট সাইডে ছিল এবং তার সম্বন্ধে কি বলা ছিল? 3টা ইয়ার দেওয়া ছিল, 2018-19, 2019-20 and 2020-21। এবং এর সঙ্গে অ্যামাউন্টগুলো কত ছিল? 2500, 26,750 এবং 1000। এবং টোটাল ছিল 30,250। এই ছিল এক্সট্রাক্টটা, দেখা যাচ্ছে বোর্ডে, এই ছিল এক্সট্রাক্টটা। এবং এর সাথে কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া ছিল। এডিশনাল ইনফরমেশনস কি ছিল দেখো। এডিশনাল ইনফরমেশনের মধ্যে রোমান 1 মানে 1 নাম্বার ইনফরমেশনটা ছিল টোটাল নাম্বার অফ মেম্বার্স। টোটাল নাম্বারস অফ মেম্বার্স কত ছিল ওই সংস্থাটা? 230 জন। 2 নাম্বার কি ছিল অ্যাডজাস্টমেন্ট? অ্যানুয়াল মেম্বারশিপ
অ্যানুয়াল মেম্বারশিপ ফি কত ছিল? 125 টাকা ছিল অ্যানুয়াল মেম্বারশিপ ফি। এবং লাস্ট অ্যাডজাস্টমেন্ট কি ছিল? সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং ডেট ছিল 1/4/2019 is rupees 2750। এই ছিল আমাদের কোশ্চেনটা। এবং আরেকবার দেখিয়ে দিচ্ছি কি ছিল। এক্সট্রাক্ট অফ রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড। আমরা রিসিপ্টস এবং পেমেন্ট অ্যাকাউন্টের ফর দ্য ইয়ার এন্ডেড 31/2/2020 আমরা শুধু ছোট্ট একটা এক্সট্রাক্ট পেয়েছি। কোন সাইটটার? শুধু রিসিপ্ট সাইটটার। এবং রিসিপ্ট সাইটের মধ্যে পার্টিকুলার একটা আইটেমের পেয়েছি, যেটা ছিল সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশন আইটেমটায় আমাদের 3টা ইয়ার মেনশন ছিল, 2018-19, 2500, 2019-20, 26,070 এবং 2020-21 1000। টোটাল ছিল 30,250। আমাদের এডিশনাল ইনফরমেশন কিছু দেওয়া হয়েছিল, তার মধ্যে বলা হয়েছিল টোটাল নাম্বার অফ মেম্বার্স 230, অ্যানুয়াল মেম্বারশিপ ফি 125 এবং সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং ছিল 1/4/2019 এর জন্য। এই ছিল আমাদের কোশ্চেনটা। তোমরা কোশ্চেনটা তুলে নাও, আমি সলভ করব। এখন সলভ করার আগে আমি একটা কথা বলে দিচ্ছি। ফর দ্য ইয়ার এন্ডেড প্রতিদিন আমি অঙ্কের শুরুতেই কথাটা বলি, তোমরাও যখন অঙ্ক করবে তখন এই জিনিসটা মাথায় রাখবে যে আমাদের ফর দ্য ইয়ার এন্ডেড কত ছিল? 31/3/2020। যদি 31/3/2020 থাকে তবে আমাদের ইয়ার ওপেনিংটা কবে ছিল? 1 এপ্রিল 2019। এবং দেখো এই যে এডিশনাল ইনফরমেশনের মধ্যে 3 নম্বরে কি বললো? সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং ছিল 1/4/2019, দ্যাট ইজ ওপেনিং আউটস্ট্যান্ডিং। ওপেনিং ডেটের সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং ছিল 2750। আমরা গতদিন কিন্তু এই রকমের দুটো অঙ্ক করেছিলাম। আজকের অঙ্কটা ওই দুইটা অঙ্কর তুলনায় অ্যাডজাস্টমেন্টগুলোকে একটু আলাদা করে সলভ করতে হবে। একই অঙ্ক কিন্তু সলিউশনের পার্টটা বিভিন্ন হয়ে দাঁড়ায়। তবে আমি এখন মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা এখন সলিউশন করব। তোমরা কোশ্চেনটা খাতায় তুলে নাও। দেখো আমরা ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করি। আমি কোশ্চেনটা আমার সামনে আছে, আমি এর জন্য কোশ্চেনটা দেখে আমি তোমাদের একে একে আইটেমগুলো আবার বলে দিচ্ছি। আমার দেখো কোশ্চেনটাতে অ্যাডজাস্টমেন্ট নাম্বার 1, অ্যাডজাস্টমেন্ট নাম্বার 1 কি বলা হয়েছে? অ্যাডজাস্টমেন্ট নাম্বার 1 এ বলা হয়েছে যে টোটাল নাম্বার অফ মেম্বার, এই প্রতিষ্ঠানটায় টোটাল নাম্বার অফ মেম্বার্স কত? 230 পারসনস, 230 জন লোক আছে। এবং তাদের অ্যানুয়াল সাবস্ক্রিপশন কত? এটা ছিল আমাদের 2 নাম্বার অ্যাডজাস্টমেন্ট। এটা 1, এটা 2। এদের অ্যানুয়াল সাবস্ক্রিপশন কত? 125 মনে হয় না, 125 রুপিস। এবার দেখো আমার প্রতিষ্ঠানের টোটাল মেম্বার 230 এবং সবাই 125 টাকা করে দেবে, তবে আমি বাৎসরিক সাবস্ক্রিপশন কত পেতে পারি এটা হিসাব করে নিই। দেয়ারফর অ্যানুয়াল টোটাল সাবস্ক্রিপশন is equal to 230 into 125। এই হবে আমাদের অ্যানুয়াল সাবস্ক্রিপশন, যেটা আমাদের বেরোবে রুপিজে। তবে চলো আমরা করে নেই। 230 into 125, আমার টোটাল আসছে 28,750।
এই জায়গাটা প্রথমে করে রেখে দাও, এই জায়গাটা প্রথমে করো, করে খাতায় রেখে দাও যে আমরা প্রথমে বের করে নিলাম আমাদের টোটাল নাম্বার অফ মেম্বার্স কত, 230%। ওরা যদি সবাই 125 টাকা করে দেয় বাৎসরিক, তবে আমরা বাৎসরিক সাবস্ক্রিপশন, টোটাল সাবস্ক্রিপশন কত পাবো, 28,750। এবার কথা হলো, আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের ইয়ার এন্ড ডেট ছিল 31 মার্চ 2020 এবং ইয়ার স্টার্টিং ডেট ছিল 1 এপ্রিল 2019। এই যে 12 মান্থসের যে পিরিয়ডটা, এই 12 মান্থসের পিরিয়ডের জন্য আমরা কত টাকা অ্যানুয়াল সাবস্ক্রিপশন পাবো, 28,750। এবার দেখো আমাদের যে অঙ্কটা আজকে আমরা করতে নিলাম, এই অঙ্কটার করার উদ্দেশ্য কি, আমাদের জানতে হবে যে আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সাইডে আমরা কত টাকা লিখব সাবস্ক্রিপশন বাবদ। রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্টে যেই অ্যামাউন্টটা দেওয়া ছিল, রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্টে আমাদের, তোমাদের যদি মনে থাকে কোশ্চেনটা দেখবে 2018-19, 2019-20 এবং 2020-21, এই তিনটা ইয়ারের মিলিয়ে প্রথমটা ছিল 2500 ছিল না প্রথমটা, হ্যাঁ, তারপর 26,750 এবং লাস্টেরটা ছিল 1000। এই টোটাল মিলিয়ে দেওয়া ছিল 30,250। এই টোটাল অ্যামাউন্টটা আমার রিসিপশন পেমেন্টস সাইডে দেওয়া ছিল। আমার রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা আমার দেওয়া ছিল। আমি এই অ্যামাউন্টটা তো টোটাল আনবো না। কেন আনবো না? আমি অঙ্ক করছি শুধু এই পিরিয়ডটার জন্য, 1 এপ্রিল 2019 টু 31/3/2020, 12 মান্থস পিরিয়ডের জন্য আমরা অঙ্কটা করছি। আমরা তার মধ্যে এই 18-19 এবং 2021 এর যে ফিগারটা ধরা আছে, ইনক্লুড আছে, আমি সেটা তো আনবো না। এর জন্য আমাদের ক্যালকুলেশনের উদ্দেশ্য হলো যে আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আমরা কত টাকা লিখব তা ক্যালকুলেশন করার জন্য আমরা এই ওয়ার্কিংসটা করছি। তো প্রথমে আমরা জানলাম যে যদি আমাদের অ্যানুয়াল সাবস্ক্রিপশন ওই 230 জন মেম্বার যদি 125 টাকা করে দেয়, তবে আমরা 28,750 রুপিস আমরা অ্যানুয়াল সাবস্ক্রিপশন কালেক্ট করব। আমি লিখে রেখে দিই এটা বোর্ডের একটা সাইডে, তোমাদের তো খাতায় লেখাই থাকবে। আমি লিখলাম 28,750। আজকে যখন আমরা স্টেটমেন্টটা তৈরি করব, এই ক্যালকুলেশনের একটা স্টেটমেন্ট তৈরি করব, দেখবে স্টেটমেন্টের এন্ড রেজাল্ট কিন্তু এটাই থাকবে, 28,750 আমাদের এন্ড রেজাল্ট থাকবে। কিন্তু এন্ড রেজাল্টটা কিভাবে এক্সট্রাক্ট করতে হয় আমরা সেটা জানবো। এটা তো আমি ডাইরেক্ট করলাম, কিন্তু এর থেকেও এখন বুঝবে যে এর মধ্যে অনেক কিছু বাকি থেকে যায়। আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা তুলে নিয়েছো। এবার দেখো 2019-20 এই পিরিয়ডটা, এই পিরিয়ডের জন্য আমার পাওয়ার কথা কত সাবস্ক্রিপশন, 28,750 রুপিস। খুব ভালোভাবে বুঝবে এই পিরিয়ডটা, যে পিরিয়ডের জন্য আমরা অঙ্ক করছি 2019-20 এর জন্য আমার সাবস্ক্রিপশন পাওয়ার কথা 28,750। আমরা পেয়েছি কত, এই দেখো এই জায়গায় কোশ্চেনের মধ্যে ছিল, কোশ্চেনের মধ্যে কি ছিল, মধ্যের ইয়ারটা 2019-20 বলে লেখা ছিল কত, 26,750 রুপিস লেখা ছিল। এই অ্যামাউন্টটা, এই 2019 যে পরের অ্যামাউন্টটা লিখলাম, এটা অ্যাজ পার রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। অ্যাজ পার রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট আমার 2019-20 এর জন্য আমরা পেয়েছি 26,750, কিন্তু আমার পাওয়ার কথা ছিল এই উপরের অ্যামাউন্টটা হলো অ্যাজ পার ক্যালকুলেশন, অ্যাজ পার ক্যালকুলেশন পাওয়ার কথা কত ছিল, 28,750। আমি পাইনি কত, 2,000 রুপিস আমি পাইনি। এটার থেকে এটা বিয়োগ করে দেব, মাইনাস করে দিলে দেখা যায় আমি 2,000 রুপিস পাইনি। এই 2,000 রুপিসটা কি আমার কারেন্ট ইয়ার আউটস্ট্যান্ডিং, কারেন্ট ইয়ার আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। এটা হলো আমার কারেন্ট ইয়ার আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। তোমরা তুলে নাও যে অ্যাজ পার ক্যালকুলেশন 2019-20 আমাদের পাওয়ার কথা কত ছিল, 28,750 রুপিস, কিন্তু আমরা পেয়েছি কত,
অ্যাজ পার রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট কি ডিনোট করে, এটা থেকে কি বোঝা যায় যে আমরা কত টাকা পেয়েছি ফর দ্য ইয়ার এন্ডেড 2019-20, শুধুমাত্র আমরা ফর দ্য ইয়ার এন্ডেড 2019-20 পেয়েছি 30,250, কিন্তু 2019-20 বাবদ যে পিরিয়ডের জন্য মেমো করছি সেই পিরিয়ড বাবদ কত পেয়েছি 26,750। তবে আমার কারেন্ট ইয়ার আউটস্ট্যান্ডিং কত ছিল 2,000 রুপিস। আমি এটা এখানে লিখে দিচ্ছি, প্রতিটা ক্যালকুলেশন আমি বোর্ডের কোনায় লিখে রাখছি, কেননা যখন আমরা স্টেটমেন্টটা তৈরি করব তখন আমার অ্যামাউন্টগুলো আবার প্রয়োজন হবে, কিন্তু অ্যামাউন্টগুলো আমি তখন মনে রাখতে পারবো না। আমি লিখছি 2,000 rupees is current year outstanding subscription, মানে এটা কি ডিউ বাট নট রিসিভড ইয়েট, এটা আমার কারেন্ট ইয়ারের জন্য ডিউ, কিন্তু আমি এখন এটা হাতে পাইনি। তবে এই ক্যালকুলেশনটা তুলে নিয়েছো, আমি এটা মুছে দিচ্ছি। এবার দেখো আর একটা ছোট্ট ক্যালকুলেশন বাকি আছে। এই দেখো রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্টে 2018-19 এর জন্য আমরা একটা অ্যামাউন্ট পেয়েছিলাম 2018-19, এটাকে আমি বলতে পারি দিস ইজ মাই প্রিভিয়াস ইয়ার। ওকে, এটা আমার প্রিভিয়াস ইয়ার, এবং এই ইয়ার বাবদ আমি কত টাকা পেয়েছি 2,500 পেয়েছি। কিভাবে জানলাম? অ্যাজ পার রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট। রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্টে দেখলাম যে প্রিভিয়াস ইয়ার দ্যাট ইজ 2018-19 এর জন্য আমরা 2,500 টাকা পেয়েছিলাম। এবার আমি নিচে এখানে একটা ক্যালকুলেশন আমি করব, এই ক্যালকুলেশন জন্য জায়গাটা রেখে দিয়ে আরেকটা ইয়ার দেখাচ্ছি 2020-21। এটা আমার কি? এটা আমার নেক্সট ইয়ার বাবদ আমি কিছু অ্যাডভান্স পেয়েছি, অ্যাডভান্স সাবস্ক্রিপশন আমি কিছু পেয়েছি, লিখলাম অ্যাডভান্স সাবস্ক্রিপশন রিসিভড কত 1,000 রুপিস। প্রথমেই বলে দিই এটা একদম ইজি, এই টোটালটাকে আমি একটা বক্সের মধ্যে রেখে বুঝিয়ে দিচ্ছি। এই যে 2020-21 নেক্সট ইয়ারের জন্য আমরা যে অ্যাডভান্স সাবস্ক্রিপশন রিসিভ করেছি, এটা তোমরা গত দিনের দুইটা অঙ্ক ভালো করে এখানেই হয়েছিল এবং তোমরা লক্ষ্য করেছিলে যে নেক্সট ইয়ারের জন্য যদি কোনো আমি অ্যাডভান্স সাবস্ক্রিপশন কারেন্ট ইয়ারে রিসিভ করি তবে সেটা কি হবে? সেটা বিয়োগ হবে, কেননা এর ইফেক্টটা এই যে 1,000 টাকার ইফেক্ট এটা তো নেক্সট ইয়ারের জন্য, নেক্সট ইয়ার দ্যাট ইজ 2021 এই ইয়ারটার জন্য। 2020-21 সালের জন্য আমি 1,000 টাকা অগ্রিম গ্রহণ করেছি সাবস্ক্রিপশন বাবদ, তবে তার এফেক্টটা তো এই ইয়ারে পড়বে না, তার এফেক্টটা নেক্সট ইয়ারের জন্য পড়বে। তবে কারেন্ট ইয়ারে যদি আমি কোনো নেক্সট ইয়ারের জন্য অ্যাডভান্স সাবস্ক্রিপশন রিসিভ করি তবে সেটা কি হবে? সেটা মাইনাস হয়ে যাবে। তবে এই কথাটা মনে রাখবে যে এই 1,000 টাকার যে অ্যামাউন্টটা সেটা আমাদের মাইনাস হবে, কেননা এটা নেক্সট ইয়ার অ্যাডভান্স রিসিভড ইন কারেন্ট ইয়ার। তবে বোঝা গেল যে আমাদের, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, যে আমাদের কারেন্ট ইয়ারটা কত। তবে আমাদের কারেন্ট ইয়ার হলো 2019-20। এবার দেখো প্রিভিয়াস ইয়ার 18-19 এর জন্য আমরা 2,500 টাকা পেয়েছিলাম। এবার অ্যাডজাস্টমেন্ট 3, আমরা যখন অ্যাডজাস্টমেন্ট লিখেছিলাম তখন আমরা 3টা অ্যাডজাস্টমেন্ট লিখেছিলাম। প্রথম অ্যাডজাস্টমেন্টটা ছিল টোটাল নাম্বার অফ মেম্বার্স, দ্বিতীয় অ্যাডজাস্টমেন্ট ছিল যে অ্যানুয়াল মেম্বারশিপ ফি, যে 230 জন মেম্বার ছিল এবং ওরা প্রত্যেকে আমাকে 125 টাকা করে দেবে। এই ছিল আমাদের দুইটা অ্যাডজাস্টমেন্ট। এবং 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট ছিল সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং। আমি লিখে দিচ্ছি সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং, এবং ওরা ডেট দিয়ে দিয়েছে 1/4/2019। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশনের অ্যামাউন্টটা কত ছিল? 2,750। ভালো করে বুঝো এই জায়গাটা। এই যে 1/4/2019 এটা আমার কারেন্ট ইয়ারের ওপেনিং ডেট। 1/4/2019 এটা আমার
কারেন্ট ইয়ার, আমি সংক্ষেপে লিখছি, CY লিখছি, কারেন্ট ইয়ার ওপেনিং ডেট, এবং পারিপার্শ্বিকভাবে এই ডেটটাই যদি আমি এর একদিন আগে চলে যাই 1/3/2019, এটা আমার প্রিভিয়াস ইয়ারের ক্লোজিং ডেট। মানে এই ইয়ারটা 2018-19 যে ইয়ারের জন্য আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট এখন করব, যে অ্যাজ পার রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট 2018-19 প্রিভিয়াস ইয়ারের জন্য আমরা 2,500 টাকা পেয়েছিলাম, কিন্তু আমাদের পাওয়ার কথা কত ছিল? আমাদের পাওয়ার কথা ছিল 2,750। বুঝা গেল? সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং বলে ওরা টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, যে আমাদের 1/4/2019 পর্যন্ত, মানে দ্যাট ইজ আমাদের কারেন্ট ইয়ারের ওপেনিং ডেট এবং প্রিভিয়াস ইয়ারের ক্লোজিং ডেটে আমার পাওয়ার কথা ছিল কত? 2,750। আমি পেয়েছি কত? 2,500 টাকা পেয়েছি। তবে আমি লিখতে পারি 2,750 minus 2,500, that is 250 rupees। 2,750 তো 2,750 আর এখানে ছিল 2,500, ইয়েস 2,700 টাকা আমার পাওয়ার কথা, আমি পেয়েছি 2,500 টাকা। তবে এই 250 টাকা 250 রুপিস স্টিল আউটস্ট্যান্ডিং। এখন অবধি আমি পাইনি, ডিউ আছে, বাট নট রিসিভড ইয়েট, কিন্তু আমি এখনো এই টাকাটা পাইনি। বুঝা গেল? আরেকবার বলে দিচ্ছি, 2018-19 দ্যাট ইজ প্রিভিয়াস ইয়ার, আমরা কারেন্ট ইয়ারে দাঁড়িয়ে অঙ্ক করছি, কারেন্ট ইয়ারটা হলো 2019-20, এর আগের প্রিভিয়াস ইয়ারে আমার পাওয়ার কথা ছিল 2,750, আমি পেয়েছি 2,500, তবে আমার আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট কত রয়ে গেছে? 250। কিভাবে বের করলাম? পাওয়ার কথা যত ছিল 2,750, 2,750 টাকার থেকে 2,500 টাকা বিয়োগ করে দিয়েছি, যা পেয়েছি আর যা পাওয়ার কথা ছিল তার মধ্যে যেই তফাৎটা হবে সেটা হলো যত টাকা আমি পাইনি, তবে সেটা হলো আমার 250। এবার দেখো, আমি প্রথমে একটা ক্যালকুলেশনে বের করে রেখেছিলাম যে 2,000 কারেন্ট ইয়ার আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, ওই দেখো বোর্ডের কোনায় করা আছে 2,000 কারেন্ট ইয়ার আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, যার ইমপ্লিকেশন কি লিখেছিলাম? ডিউ বাট নট রিসিভড ইয়েট, যেটা ডিউ ছিল কিন্তু আমরা এখনো পাইনি। সেম দেখো এখানে 250 রুপিস স্টিল আউটস্ট্যান্ডিং, ডিউ বাট নট রিসিভড ইয়েট। তবে আমরা কি করতে পারি? সেম নেচার, এই 250 এবং এই 2,000 কে আমরা অ্যাড করে দিতে পারি, এবং অ্যাড করে আমরা কি লিখতে পারি? মুছে দিচ্ছি এই জায়গাটা, আশা করি তোমরা তুলে নিয়েছো। আমরা কি লিখতে পারি? টোটাল আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশনস ইজ ইকুয়াল টু ₹2,000, যেটা আমরা আগে ক্যালকুলেশন করেছিলাম, 2,000 কারেন্ট ইয়ার আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভড ইয়েট, এবং প্লাস ₹250, যেটা আমরা এখন ক্যালকুলেশন করে বের করলাম। এই দুইটাকে আমরা যোগ দিয়ে রাখতে পারি 2,250। এটা হলো আমাদের আর একটা অ্যাডজাস্টমেন্ট, আমরা ওয়ার্কিংস করে নিলাম। আর একটা কি করলাম? টোটাল আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন আমরা বের করে ফেলেছি, যে আমাদের টোটাল কত টাকার সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং রয়েছে। 2,000 রুপিস যেটা কারেন্ট ইয়ারের জন্য আমরা পাইনি, এবং 250 রুপিস যেটা 2018-19 দ্যাট ইজ মাই প্রিভিয়াস ইয়ার, আমার প্রিভিয়াস ইয়ারে এই টাকাটা পাওয়ার কথা ছিল কিন্তু আমি পাইনি। এখন আমি দুইটাকে আমি যোগ করে দিয়ে রাখলাম 2,250। এক ইমপ্লিকেশন দোনোটার, সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভড ইয়েট, মানে সাবস্ক্রিপশন ডিউ আছে কিন্তু এখন পর্যন্ত আমরা হাতে পাইনি। ঠিক আছে, এবার আমাদের প্রায় সবগুলো অ্যাডজাস্টমেন্টের ওয়ার্কিংস আমরা করে নিয়েছি। এখন আমরা স্টেটমেন্টটা তৈরি করে নেব, যে আমাদের রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্ট থেকে যে এক্সট্রাক্টটা আমরা নিয়েছি, এই যে রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্ট একটা এক্সট্রাক্ট ছিল
2518-19 2019-20 এর জন্য 26,750 এবং 2020-21 এর জন্য 1000। এই রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্টের এক্সট্রাক্টটা থেকে আমাদের ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে কত যাবে আমরা সেটা এখন ক্যালকুলেশন করব একটা ছোট্ট স্টেটমেন্টের মাধ্যমে। আমাদের ওয়ার্কিংস গুলো হয়ে গেছে, আশা করি তোমরা সবগুলো ওয়ার্কিংস খাতায় তুলে নিয়েছো। এখন আমরা স্টেটমেন্টটা তৈরি করব। মুছে দিচ্ছি। দেখো স্টেটমেন্টের মধ্যে আমি কি দিয়ে শুরু করছি। স্টেটমেন্টটা বেশি বড় হবে না, একটা মাত্র অ্যামাউন্ট রুপিস এবং এখানে পার্টিকুলার্স। দেখো প্রথম আইটেম লিখছি সাবস্ক্রিপশন as per receipts and payments account for the year ended 31/3/2020। এই দেখো প্রথম কি লিখলাম, সাবস্ক্রিপশন as per receipts and payments account for the year ended 31/3/2020। কত লিখবো আমরা? আমাদের টোটাল অ্যামাউন্টটা যত ছিল, টোটাল ছিল না একটা, আমি এখানে একটু বর্ডারটা এই দেখো এটা বর্ডার করে দিলাম। আমি এখানে তোমাদের দেখানোর জন্য লিখছি 18-19 ছিল 2500 রুপিস, 19-20 এর জন্য ছিল কত ছিল 26,750 এবং 2021 এর জন্য ছিল 1000 এবং এই টোটালটা ছিল কত 30,250। আই হোপ ইয়েস 30,250। এবার এই 30,250 যেটা এই টোটালটা ছিল, এই টোটালটা আমি এখানে লিখব 30,250 সাবস্ক্রিপশন অ্যাজ পার রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2020। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা অ্যাডলেস কথাটা পরে লিখছি। সবার আগে আমরা কি করব দেখো, সবার আগে আমাদের আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট যতগুলো ছিল, যে কারেন্ট ইয়ার আউটস্ট্যান্ডিং ছিল কত আমাদের, আমরা বের করেছিলাম কারেন্ট ইয়ার আউটস্ট্যান্ডিং, একটা ছিল 2000 রুপিস আর একটা ছিল 250 রুপিস। দ্যাট ইজ টোটাল আমাদের ছিল 2250। তবে আমরা সেটা কি করব, সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভড ইয়েট, এটাই তো লিখেছিলাম আমরা ইমপ্লিকেশনে। এবং অ্যামাউন্টটা কত ছিল 2000 প্লাস 250। তবে তোমরা জানো যে কারেন্ট ইয়ারের সাথে, কারেন্ট ইয়ারের যে অ্যামাউন্ট থাকে তার সাথে কারেন্ট ইয়ারের অ্যামাউন্টের সাথে যদি আমাদের কোনো কারেন্ট ইয়ার সাবস্ক্রিপশন যদি ডিউ থাকে যেটা আমরা এখনো রিসিভ করিনি, তবে সেটা আমাদের কি করতে হবে, সেটা আমাদের অ্যাড করতে হবে। তবে এখানে আমাদের 2250 এই অ্যামাউন্ট আমরা কি করব, অ্যাড করে দেব, অ্যাড করে এখানে বের করব। আমি একবারে করব, আমি এখানে আরেকটা ইমপ্লিকেশন আমি লিখবো এখানে। এবার দেখো আমাদের যে অ্যাডজাস্টমেন্ট ছিল, এখানে তিনটা অ্যাডজাস্টমেন্ট ছিল। প্রথমে ছিল টোটাল নাম্বার অফ এমপ্লয়ি, টোটাল নাম্বার এমপ্লয়ি না টোটাল নাম্বার অফ মেম্বার ছিল 230। তারপরে ছিল ওরা পার মান্থ কত দেবে, 125 করে পার মান্থ দেবে। এবং লাস্টে ছিল সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং 1/4/2019, যেটা ওপেনিং সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং ছিল আমাদের কত 2750। এবার দেখো সাবস্ক্রিপশন
আউটস্ট্যান্ডিং এখানে লিখি ওপেনিং সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং, ডেটটা লিখে দেবে 1/4/2019। আমাদের ওপেনিং ডেটের যদি কোনো সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং থাকে তবে সেটা আমরা কি করি, সেদিনও অঙ্ক করেছিলাম, সেটা আমরা লেস করি। তবে আমাদের অ্যাডজাস্টমেন্টে কত টাকা লেখা ছিল, অ্যাডজাস্টমেন্টের 3 নাম্বার অ্যামাউন্টটা ছিল 2750, তবে আমরা কি করব, 2750 এটা আমরা কি করব, লেস করে দেব। ওপেনিং সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং যদি কিছু থাকে তবে সেটাকে আমরা কি করব, লেস করব। কারেন্ট ইয়ার সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভড ইয়েট, কারেন্ট ইয়ার সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভড ইয়েট 2250, সেটাকে আমরা কি করব, অ্যাড করব। আর একটা অ্যামাউন্ট আছে যেটা আমি বলে দিয়েছিলাম, সেটা তোমরাও যেন কি করতে হবে, আমি আর বাড়াচ্ছি না এখানে, আমি এখানে লেস লিখে দিয়েছি। সেটা কি ছিল, ইফ নেক্সট ইয়ার সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স, তবে সেটা কি হবে, সেটা আমাদের লেস হবে। তোমরা তো জানোই, দেখা যাচ্ছে বোর্ডে এইটুকু পর্যন্ত দেখা যাচ্ছে তো। তবে দেখো, প্রথমে আমরা কি লিখলাম, 30,250 সাবস্ক্রিপশন অ্যাজ পার রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড, তারপরে কারেন্ট ইয়ার সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভড ইয়েট 2250। এখন আমরা ক্যালকুলেটর খুলে এটা করব। তবে দেখো, প্রথম ছিল 30,250, তার সাথে প্লাস করলাম কত, 2250, এখানে আসবে কত, 32,500 লিখে দিলাম, 32,500। তার থেকে ওপেনিং সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং সেটা সবসময় কি হবে, লেস হবে। আমি একটু উপরে লিখে দিচ্ছি, তবে জায়গাটা হবে 2750। তবে এই 32,500 থেকে আমরা বিয়োগ করব 2750, তবে কত আসবে, 29,750। এবং লাস্টলি আমি কি বিয়োগ দেব, নেক্সট ইয়ার সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স কত ছিল, 1000, তবে সেটা বিয়োগ দেওয়ার পর আমার কাছে আসবে কত, 28,750, 28,750। ঠিক আছে, এই যে 28,750 এই অ্যামাউন্ট এসেছে। আমি যখন অঙ্ক শুরু করেছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে দেখবে, আমরা যখন অঙ্কটা করব তখন এর যে টোটাল যেই অ্যামাউন্টটা আমাদের ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আসবে, সাবস্ক্রিপশন কলামে ইনকাম কলামে সাবস্ক্রিপশন বলে যে অ্যামাউন্টটা আসবে সেটা হবে কত, 28,750। সেটা আমি কিভাবে তোমাদের, আমি এখন এই জায়গাটা মুছে দিচ্ছি, এটার আমাদের আর দরকার নেই। আমি প্রথমেই বলেছিলাম আমাদের মেম্বার ছিল 230 এবং সবাই কত করে দেবে, 125 টাকা করে দেবে। এবং 230 মেম্বার্স যদি 125 টাকা করে দেয় তবে আমাদের কত আসে, 28,750। আমরা প্রথম শুরুই করেছিলাম এই জায়গাটা থেকে। তবে দেখো, আমাদের আসছে একই অ্যামাউন্ট 28,750, কিন্তু সেটা আমাদের স্টেটমেন্টের মাধ্যমে শো করে দিতে হবে যে কিভাবে 28,750 আসছে। আমরা শুধু এই যে 230 মেম্বার্স ইন্টু 125 করে 28,750 লিখে দিলে আমাদের অঙ্কটা পার্শিয়ালি কারেক্ট হয়ে যাবে, কিন্তু এটা ফুল কারেক্ট হবে না। এর জন্য আমাদের এই স্টেটমেন্টটা তৈরি করতে হবে, যেখানে আমাদের টোটাল অ্যামাউন্ট দেওয়া ছিল 30,250, তার থেকে আমাদের কারেন্ট ইয়ার আউটস্ট্যান্ডিং যেটা ছিল, এক জায়গায় ছিল 2000 আউটস্ট্যান্ডিং, এক জায়গায় ছিল 250 আউটস্ট্যান্ডিং। সেই দুইটাকে আমি অ্যাড করে দিয়ে 2,250 কে আমি অ্যাড করে দিলাম, তবে আসলো 32,500। তার থেকে ওপেনিং সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং যেটা ছিল সেটা বিয়োগ যায়, সেটা বিয়োগ দিলাম, আসলো 29,750। এবং নেক্সট ইয়ার আউটস্ট্যান্ডিং 1,000 রুপিস, সেটা আমরা বিয়োগ দিয়ে এলো 28,750। এই অঙ্কটা একটু ব্যতিক্রমী,
আগের যে দুইটা অঙ্ক করেছিলাম, আমাদের অঙ্কটা হয়ে গেছে এখানে, আমাদের আগের যে দুইটা অঙ্ক করেছিলাম এর থেকে এটা একটু ভিন্ন রকমের। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা তুলে নেবে। তোমাদের যত সাবস্ক্রিপশনের প্রবলেম থাকুক পরীক্ষার মধ্যে, ম্যাথামেটিক্যাল প্রবলেম, যেটি নিউমারিক্যাল প্রবলেম তোমাদের আসবে পরীক্ষায়, দেখবে এই ফরম্যাটের বাইরে কিছু আসবে না। এর থেকে বাইরে আর কোনো ফরম্যাট তৈরি করে তো আর দেওয়া যেতে পারে না। এইগুলোই থাকে সচরাচর এবং যেগুলি পরীক্ষাতে আসে। আইদার অ্যাডজাস্টমেন্ট রূপে আসতে পারে, অর ওটা তোমাদের রানিং, যে প্রথম অঙ্কটা আমরা করেছিলাম যে রানিং একটা কোশ্চেনের মতন ছিল, ওরকম ভাবে আসতে পারে। ঠিক আছে, তবে এই দুইটা আমরা সাবস্ক্রিপশন নিয়ে টোটাল 3টা অঙ্ক করলাম। প্রথম দিন 2টা আর আজকে একটা, 3টা। এখন আমরা দ্রুত আরেকটা অঙ্ক করার চেষ্টা করব, যে অঙ্কটা এতক্ষণ তো এই যে অঙ্কটা আমরা করলাম, এটা কিন্তু তোমাদের যদি মনে থাকে, এটা আমরা রিসিপ্ট সাইডের পার্টিকুলার্স নিয়ে আমরা করেছিলাম। রিসিপ্ট সাইডের, এখন রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টের পেমেন্ট সাইডের কিছু একটা আইটেম নিয়ে আমরা এরকম ভাবে একটা অঙ্ক করার চেষ্টা করব। এবার শোনো, রিসিপ্ট সাইডের আইটেম ইনকাম সাইডে বসে ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের, এবং পেমেন্ট সাইডের আইটেমগুলি আমাদের এক্সপেন্ডিচার, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের এক্সপেন্ডিচার সাইডে বসে রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টের পেমেন্ট সাইডের আইটেমগুলো, যার মধ্যে যেগুলো রেভিনিউ ইন নেচার হয়। ক্যাপিটাল ইন নেচার আইটেমগুলোকে তো আমরা আনি না, সেগুলো থেকে ব্যালেন্স শিটে আমরা পোস্টিং করি। এবার দেখো, সাবস্ক্রিপশন একটা ইম্পর্টেন্ট আইটেম, এবং এরকম আর একটা ইম্পর্টেন্ট আইটেম থাকে আমাদের মেটেরিয়াল নিয়ে, যেটা আমাদের মেটেরিয়াল কনজামশন নিয়ে থাকে, যেটা আমাদের স্পোর্টস মেটেরিয়াল হতে পারে, বা যে কোনো ধরনের একটা নট ফর প্রফিট অর্গানাইজেশনের যেসব মেটেরিয়াল থাকবে, সেই মেটেরিয়ালগুলোর একটা এন্ড, মানে এটা কি হতে পারে, দেখো স্টেশনারি নিয়ে হতে পারে, স্টেশনারি নিয়ে একটা তোমাদের অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে। ঠিক সাবস্ক্রিপশনের মতোই, যেটাতে বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভুল করে। তবে স্টেশনারি নিয়ে আজকে একটা অঙ্ক করার চেষ্টা করব, যার মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে, এবং সেই অ্যাডজাস্টমেন্টের অনুরূপে কিভাবে কতটা অ্যামাউন্ট আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের এক্সপেন্ডিচার সাইডে লিখব, সেটা আমাদের ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। যেটা রিসিপ্টস এন্ড পেমেন্ট সাইডের যে আইটেমটা থাকবে, যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকে তবে সেটাই লিখব, কিন্তু যদি অ্যাডজাস্টমেন্ট থাকে তবে কিভাবে ক্যালকুলেশন করে নিতে হয় সেটা আমরা এখন দেখে নেব। ঠিক আছে, তবে আমরা পরের অঙ্কে যাই। আশা করি তোমরা এই অঙ্কটা তুলে নিয়েছো। আমি মুছে দিচ্ছি। আমি বারবার বলছি যে তোমাদের সাবস্ক্রিপশন রিলেটেড এর বাইরে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকবে না। এই যে 3টা অঙ্ক আমরা সাবস্ক্রিপশন নিয়ে করলাম, তোমাদের বোর্ড এক্সামিনেশন পর্যন্ত দেখবে এই অ্যাডজাস্টমেন্টের উপর বেস করে এই সাবস্ক্রিপশন গুলো সেট করা হয়েছে কোশ্চেনে, এবং এরকমই থাকে। এর বাইরে কোনো জিনিস থাকে না, ব্যাপারটা সোজাই। শুধু যত তুমি দ্রুত বুঝতে পারবে এবং যত সহজভাবে বুঝতে পারবে, তত তোমার দীর্ঘদিন মাথায় থাকবে। আরেকবার বলে নিই, বোর্ডটাই মুছে দিয়েছি, আরেকবার বলে নিই যে যদি কারেন্ট ইয়ারে দাঁড়িয়ে আমরা নেক্সট ইয়ারের জন্য কোনো অ্যাডভান্স রিসিভ করি, তবে সেটা বিয়োগ হয়ে যাবে। কারেন্ট ইয়ারের যদি কোনো সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভ থাকে, তবে সেটা অ্যাড হবে। এবং প্রিভিয়াস ইয়ারের যদি কোনো সাবস্ক্রিপশন আমরা কারেন্ট ইয়ারে রিসিভ করি, তবে সেটাও আমরা বিয়োগ করে দেবো। যেটা আমাদের ওপেনিং সাবস্ক্রিপশন অ্যাডজাস্টমেন্ট থাকে, ওপেনিং সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং থাকে, সেটা প্রিভিয়াস ইয়ার রিলেটেড, সেজন্য আমরা সেটাও বিয়োগ করে দিই। শুধু কারেন্ট ইয়ারেরটাই অ্যাড হবে। আর মনে রাখবে, নেক্সট ইয়ার এবং প্রিভিয়াস ইয়ারের রিলেটেড যে সাবস্ক্রিপশন অ্যাডজাস্টমেন্টগুলো থাকবে, সেগুলো আমরা বিয়োগ করে দেব। ঠিক আছে, এবার একটা নেক্সট অঙ্ক নিয়ে আমরা শুরু করি। দেখো, এটা আমি কোশ্চেন 4 লিখি। 3টা কোশ্চেন গেল সাবস্ক্রিপশন নিয়ে। এখন আমরা একটা কোশ্চেন করব, যেটা আমাদের পেমেন্ট সাইডটাকে ডিনোট করবে। পেমেন্ট সাইডটা কিভাবে হবে সেটা ডিনোট করবে। ঠিক আছে, শুরু করি। এক্সট্রাক্ট অফ এ রিসিপ্ট and payment account for the year ended on 31/3/2020। মানে এখানে আমি একটা এক্সট্রাক্ট দেব, এক্সট্রাক্ট অফ এ রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2020। ওকে, এবার দেখো, প্রথমেই বললাম এটা কি থাকবে, কোন সাইডের থাকবে, পেমেন্ট সাইডের থাকবে।
পেমেন্ট সাইটের থাকবে এখানে আমাদের রুপিস। ওকে, এবার দেখো পেমেন্ট সাইটে কি স্টেশনারি, পেমেন্ট সাইটের আইটেমটা কি হবে, স্টেশনারি আইটেমটা হবে। $23,000 শুধু লিখলাম কি পেমেন্ট সাইট স্টেশনারি 23,000। এবার কি লিখবো, এডিশনাল ইনফরমেশন। এডিশনাল ইনফরমেশন কি আছে, এডিশনাল ইনফরমেশন দেখে নেই। এডিশনাল ইনফরমেশনে আমরা এখানে দুইটা ডেট লিখি, 1/4/2019 এবং 31/3/2020। আমরা দুইটা ডেট লিখলাম, দেখলেই বোঝা যায় এটা কি ওপেনিং ডেট, এটা কি ক্লোজিং ডেট। ওকে, এবার দেখো এই ডেট দুইটা আমরা লিখে দিলাম। এবার এখানে লিখব স্টক। স্টক কিসের, স্টেশনারি, স্টেশনারি স্টক। ওপেনিং ছিল কত 4,000 এবং ক্লোজিং ছিল কত 3,000। এবং ক্রেডিটার্স ফর স্টেশনারি, ওপেনিং ক্রেডিটার ছিল 9,000 এবং ক্লোজিং ক্রেডিটার ছিল 2,500। এই হলো আমাদের কোশ্চেনটা। দেখা যাচ্ছে কোশ্চেনটা পুরোটা? দেখো একবার বলে দিচ্ছি, এক্সট্রাক্ট অফ এ রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা একটা কথা লিখি, বিলো, বিলো ইজ দ্য extract of a reception payment account for the year ended 31/3/2020। পেমেন্ট সাইডে শুধু আমি একটা আইটেম রাখলাম যেটা দিয়ে আমি তোমাদের বুঝাবো, সেটা হলো স্টেশনারি। ঠিক আছে, স্টেশনারি দেখা যাচ্ছে, স্টেশনারি কত আছে 23,000। আচ্ছা শোনো, রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টের যদি পেমেন্ট সাইডের কোনো আইটেম থাকে তা থেকে কি বোঝা যায়? আমরা যখন রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করছিলাম প্রথম দিকের ক্লাসগুলোতে, তখন আমরা বলেছিলাম যে এই স্টেশনারি আইটেম পেমেন্ট সাইডে লেখার অর্থ হলো যে উইদিন দ্য ইয়ার আমি স্টেশনারির জন্য পে করেছি 23,000। অর আমি অন্যভাবে বলতে পারি যে উইদিন দ্য ইয়ার যেটা শুরু হয়েছিল 1st এপ্রিল 2019 এবং এন্ড হয়েছে 31/3/2020, এই 12 মান্থসের জন্য আমি স্টেশনারি বাবদ 23,000 টাকা, আমি 23,000 টাকার স্টেশনারি বাবদ ক্রয় করেছি। এটা আমার পারচেজ অ্যামাউন্ট, এটা আমার পারচেজ অ্যামাউন্ট। ঠিক আছে, আমি লিখে দিলাম স্টেশনারি পারচেজ অ্যামাউন্ট, মানে আমি পে করেছি কত 23,000, মানে উইদিন দ্যাট 12 মান্থস পিরিয়ড আমি 23,000 টাকা স্টেশনারি বাবদ পেমেন্ট করেছি, তবে সেটা আমার পারচেজ হয়ে গেল। এরপর এডিশনাল ইনফরমেশন আমাকে কি বলা হয়েছে, দেখে কোশ্চেনের মধ্যে এই যে এখন যে কোশ্চেনটা করছি এটা তোমাদের একটা ফুল ফ্লেজেন্ট একটা অ্যাডজাস্টমেন্ট, এরকম অ্যাডজাস্টমেন্টই তোমাদের পরীক্ষায় অঙ্কের সাথে থাকবে। তবে সেটা কিভাবে করবে সেটা যদি তোমাদের এই অঙ্কটা ক্লিয়ার হয়ে যায় তবে তোমাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এডিশনাল ইনফরমেশনে দুইটা আইটেম লিখেছে, প্রথম বললো স্টক, দ্বিতীয় বললো ক্রেডিটার ফর স্টেশনারি। ওপেনিং স্টক অফ স্টেশনারি, এখানে স্টক কিসের, ব্র্যাকেটে লেখা আছে স্টেশনারি। ওপেনিং স্টক অফ স্টেশনারি দ্যাট ইজ 1/4/2019, যেদিন আমাদের অ্যাকাউন্টিং ইয়ারটা শুরু হয়েছিল সেদিন আমাদের স্টেশনারি স্টক ছিল কত 4,000, এবং ক্লোজিং ডেটে যেদিন আমাদের অ্যাকাউন্ট ক্লোজ হচ্ছে সেদিন আমাদের ছিল কত, স্টেশনারি স্টক ছিল কত 3,000। এবং দেখো ক্রেডিটার ফর স্টেশনারি, এবার ক্রেডিটার ফর স্টেশনারি জিনিসটা কি, তোমরা 11-12 তো করে 11টা তো করে এসেছো, 11-এ তোমরা জেনেছো যে আমরা জিনিস ইদার ক্যাশে কিনতে পারি অর ক্রেডিটে কিনতে পারি। সাধারণত প্রতিষ্ঠানগুলো তো সবকিছু আর ক্যাশে কিনে না, কিছু কিছু জিনিস বাকিতেও কিনে থাকে, ক্রেডিটেও কিনে থাকে। তবে বাকি যদি আমি কারোর থেকে কিনি তবে সে আমার ক্রেডিটর হয়ে গেল। ক্রেডিটর ইজ ওয়ান কাইন্ড অফ লায়াবিলিটি। তবে ক্রেডিটর মানে আমি ওই ব্যক্তিকে
স্টেশনারি বাবদ কিছু টাকা পেমেন্ট করব, যেটা আমি পূর্বে ক্রয় করেছিলাম। তবে ক্রেডিটার ফর স্টেশনারি, আমরা ওপেনিং ক্রেডিটার কত ছিল, মানে বছরের শুরুতে আমরা ক্রেডিটারদের কত টাকা দেওয়া ছিল, আমাদের দেওয়ার কথা ছিল 9,000, এবং বছর শেষ হতে হতে সেই অ্যামাউন্টটা কত এলো, ক্লোজিং ক্রেডিটার কত এলো, 2,500। ব্যাপারটা বুঝো, বছরের শুরুতে আমি কাউকে দেওয়ার কথা ছিল 9,000 রুপিস, এবং বছর শেষ হতে হতে 2,500 এলো। তবে এর থেকে কি বোঝা গেল, উইদিন দ্য ইয়ার আমি কিছু ক্রেডিটার পে অফ করে দিয়েছি, আমি কিছু ক্রেডিটারকে পরিশোধ করে দিয়েছি, ক্রেডিটারদের প্রাপ্য টাকা আমি মিটিয়ে দিয়েছি। এর জন্য 9,000 টাকা থেকে ওই ব্যালেন্সটা কমে কততে এসেছে, 2,500 এসেছে। এটা হলো ক্রেডিটারের ব্যাপারে। ক্রেডিটার ওয়ান কাইন্ড অফ লায়াবিলিটি, সেটা তো তোমরা জানোই। এবার আমাদের এই অঙ্কটা থেকে আমাদের কি বের করতে হবে, এই অঙ্কটা থেকে আমাদের বের করতে হবে যে স্টেশনারি বাবদ রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্টে তো লিখে দিল 23,000, পাশে কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিল। এবার আমার রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্টের এই অ্যামাউন্টের বেসিসে এবং কিছু অ্যাডজাস্টমেন্টের বেসিসে আমার ক্যালকুলেশন করতে হবে যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আমরা কত টাকা স্টেশনারি লিখবো। ঠিক আছে, তবে চলো অঙ্কটা করি। তোমরা অঙ্কটা আশা করি কোশ্চেনটা তুলে নিয়েছো। মনে রাখবে এটাই আমাদের শেষ কোশ্চেন, যেটা শেষ কোশ্চেন বলতে আমরা শেষ অ্যাডজাস্টমেন্ট করছি, একটা অ্যাডজাস্টমেন্টের ওয়ার্কিং করছি। এটা আমাদের লাস্ট কোশ্চেন হবে এই চ্যাপ্টার থেকে যে আমরা করছি। এরপরে আমরা যদি নেক্সট ডেটে আমরা কিছু অন্যান্য পিকুলিয়ার আইটেম কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, এবং আমি শেষের সময় বলে দেবো যে এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কি কি জিনিস পড়বে। পুরোটা চ্যাপ্টার তো ভালো করে পড়বে, ওভারঅল চ্যাপ্টারটা সম্বন্ধে তোমাদের যদি একটা সম্যক জ্ঞান থাকে তবে দেখবে পরীক্ষার হলে কোনো কোশ্চেনই তোমার কাছে আনসিন মনে হবে না, সবটাই পারবে এটা মনে হবে। আর ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো তোমরা যত বাড়িতে প্র্যাকটিস করবে দেখবে সেগুলো পরীক্ষাতে যে ধরনের অঙ্ক দেখ সেটা ইজি মনে হবে, প্র্যাকটিস যদি তোমাদের থাকে। আর অ্যাডজাস্টমেন্ট তো আমি বলেই দিচ্ছি, সাবস্ক্রিপশনের যে 3টা অঙ্ক করেছি এর বাইরে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে না সাবস্ক্রিপশনের, এবং এই স্টেশনারি সম্বন্ধে আমরা আজকে যে অ্যাডজাস্টমেন্টটা করে দেবো সেটা একটা ফুল ফ্লেজেন্ট অ্যাডজাস্টমেন্ট, একটা এন্ট্রি, এর বাইরে কোনো স্টেশনারি অ্যাডজাস্টমেন্ট থাকে না। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। দেখো আমরা লিখি, আমি বলে দিলাম আমাদের কি তৈরি করতে হবে, আমাদের বের করতে হবে যে আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন বাবদ কত টাকা লিখবো। ইন অর্ডার টু ক্যালকুলেট দ্যাট থিং আমাদের কিছু স্টেটমেন্ট তৈরি করতে হবে বা কিছু অ্যাডজাস্টমেন্ট তৈরি করতে হবে। অ্যাডজাস্টমেন্টগুলো খুবই সহজ, শুধু বুঝতে হবে ভালো করে। ঠিক আছে, আমাদের এখানে 4টা অ্যাডজাস্টমেন্ট পেয়েছি, দেখতে 2টা মনে হয় কিন্তু আসলে কিন্তু আমরা 4টা অ্যাডজাস্টমেন্ট পেয়েছি। কিভাবে বলে দিচ্ছি, স্টক ছিল, তার ওপেনিং একটা ফিগার ছিল, ক্লোজিং একটা ফিগার ছিল, এই হলো 2টা অ্যাডজাস্টমেন্ট। এবং ক্রেডিটার ফর স্টেশনারি ওর একটা ওপেনিং অ্যামাউন্ট পেলাম, ক্লোজিং অ্যামাউন্ট পেলাম, তবে টোটাল আমরা কয়টা অ্যাডজাস্টমেন্ট পেলাম, 4টা অ্যাডজাস্টমেন্ট পেলাম। ঠিক আছে, এবার দেখো লিখি, এটা মুছে দিই, মুছে দিয়ে লিখি পারচেজ অফ স্টেশনারি। না, এরকম ভাবে শুরু করব না, শুরু করি একটু অন্যভাবে, ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করি, আর একটু ইজি ওয়েতে লিখি স্টেশনারি, শুধু লিখি স্টেশনারি, শুধু লিখলাম কি স্টেশনারি। এখন যে সূত্রটা বা এখন যে কথাটা আমি বলবো এটা তোমাদের এই 12 তো 11 তো করেছো, 12 এর পুরো সেশন কলেজে যখন উঠবে, কলেজে উঠে যখন তোমরা বিভিন্ন ধরনের অঙ্ক করবে, তার মধ্যে কস্টিং পাবে, অ্যাকাউন্টেন্সিরও আরো অনেক সুন্দর সুন্দর অঙ্ক পাবে, প্রিন্সিপালটা একই থাকবে, প্রিন্সিপালটা চেঞ্জ হবে না। প্রিন্সিপালটা হলো, এখানে প্রিন্সিপালটা আমি লিখছি, ওপেনিং স্টক প্লাস পারচেজ লেস ক্লোজিং স্টক is equal to material consumption. মেটেরিয়াল কনজাম্পশন, এখানে মেটেরিয়াল কথাটা
আমি ব্র্যাকেটে রাখলাম। যে কোনো জিনিসের কনজাম্পশন যদি তুমি বের করতে চাও তবে তার প্রিন্সিপালটা সেম, ওপেনিং প্লাস পারচেজ লেস ক্লোজিং স্টক। এটা হলো আমাদের কনজাম্পশন বের করার সূত্র। এটা ইরেসপেক্টিভ অফ এভরি কেস, জিনিসটা কিন্তু একই থাকে। এবার আমি ব্যাপারটাকে একটু বোঝানোর জন্য তোমাদের একটু অন্যভাবে বুঝাই। এখন মনে করো এখানে স্টক টক কিছু নেই, জাস্ট ব্যাপারটা যে কনজাম্পশন, আমি কনজাম্পশন কি করেছি সেটা বোঝানোর জন্য আমি তোমাকে একটা ইলাস্ট্রেশন দিচ্ছি। দেখো, ধরো জুন মান্থ, এই জুন মান্থ যখন 1 তারিখ ছিল, পয়লা জুন 2020, একটা ব্যক্তি আছে মিস্টার এক্স। মিস্টার এক্স এর পকেটে 1000 টাকা ছিল, আর কোনো টাকা ওর কাছে ছিল না। পয়লা জুন মিস্টার এক্স এর পকেটে 1000 টাকা ছিল। ওই মাসে, ওই জুন মাসে উনি স্যালারি পেলেন সাপোজ 10,000 রুপিস। ওকে, তবে স্যালারি বাবদ উনি সবটা টাকাই উনি হাতে পেয়ে গেলেন এবং সবটা টাকা উনি তুলে নিলেন। তবে উনি কত পেলেন? 10,000 টাকা, এবং মাসের শুরুতে ওনার কাছে কত টাকা ছিল? 1000 টাকা। তবে টোটাল 1000 টাকা। এবার হলো কি, জুন মাস, এন্টায়ার জুন মাস উনি কিছু এক্সপেন্সেস করেছেন। কি করেছেন উনি হিসাব রাখেননি। কি করেছেন উনি হিসাব রাখেননি। সারা জুন মাস উনি কিছু এক্সপেন্সেস করেছেন। এক্সপেন্সেস করার পর 30th জুন উনি দেখলেন রাত 12টার সময় ওনার পকেটে 2000 টাকা আছে। ওনার পকেটে 2000 টাকা আছে। জুন মাসের শুরুতে ওনার পকেটে 1000 টাকা ছিল। ওই মাসে উনি স্যালারি পেয়েছিলেন 10,000 টাকা। টোটাল ওনার পকেটে ছিল 1000 টাকা। উনি কত খরচ করেছেন সারা মাসে উনি বলতে পারছেন না, এবং মাসের শেষে ওনার কাছে আছে 2000 রুপিস। কি করে বের করবে যে উনি সারা মাসে কত টাকা খরচ করেছিল? দ্যাট ইজ হিজ কনজাম্পশন ফর দ্য মান্থ অফ জুন। ভেরি ইজি না? ওপেনিং 1000 প্লাস 10,000, যেটা আমি বলতে পারি ওই স্যালারি বাবদ যেটা ছিল, লেস ক্লোজিং স্টক যেটা ওনার হাতে মাসের শেষে পড়েছিল, 11,000 মাইনাস 2,000 ইজ ইকুয়াল টু 9,000। তবে ওই 9,000 উনি কি করেছেন? সমস্ত জুন মাস, এন্টায়ার জুন মান্থে উনি কত টাকা খরচ করেছিলেন? 9 মান্থ। তবে সেটা খরচ বা ওনার কনজাম্পশন হিসেবে আমি ধরে নিতে পারি দ্যাট ওয়াজ হিজ কনজাম্পশন ফর দ্য মান্থ অফ জুন। এরকম ভাবেই আমরা কনজাম্পশন বের করি। খুব দ্রুত, আমাদের কাছে সময় হয়তো কম আছে, আমরা দ্রুত অঙ্কটা করে নেব। দেখো, স্টেশনারি আমি প্রথমে কি লিখি? এই এখন প্রিন্সিপাল অনুযায়ী প্রথমেই লিখে দেব ওপেনিং স্টক অফ মেটেরিয়াল। মেটেরিয়াল না তো, স্টেশনারি, সরি, ওপেনিং স্টক। শুধু আর স্টেশনারি তো লিখলে আমি আর কিছু লিখছি না। ওপেনিং স্টক বাবদ কত ছিল? দেখো কোশ্চেনে, দেখো ওপেনিং স্টক বাবদ কত ছিল? 4000 টাকা ছিল ওপেনিং স্টক বাবদ। এখানে আমি রুপিস এর সাইন দিয়ে দিলাম 4000। ওকে, অ্যাড কি বলেছিলাম এখন প্রিন্সিপালটা? ওপেনিং স্টক প্লাস পারচেজ। পারচেজের অ্যামাউন্ট আমি কোথা থেকে পাবো? অ্যাজ পার রিসিভস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট। রিসিভস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টে আছে। আর এই ওপেনিং স্টকটা কোথা থেকে নিলাম? অ্যাডজাস্টমেন্ট থেকে নিলাম। দেখো, রিসিভস এন্ড পেমেন্টস অ্যাকাউন্টে আমাদের স্টেশনারি বাবদ আছে 23,000। ওকে, তবে ওপেনিং স্টক প্লাস পারচেজ করে দিলাম কত? 27,000। লেস লেখা দেব। কি করব? ক্লোজিং স্টক। কোথায় পেলাম এই অ্যামাউন্টটা? অ্যাডজাস্টমেন্টে ছিল। ক্লোজিং স্টকের অ্যামাউন্টটা ছিল কত? 3000। দিয়ে দাও এখান থেকে, বিয়োগ দিয়ে দাও 3000, আসবে কত? 24,000। ওকে, এই দেখো 24,000 আমার চলে এসেছে। এটাকে আমি কি বলতে পারি? মেটেরিয়াল, আরে সরি, আবার বলছি মেটেরিয়াল, স্টেশনারি কনজাম্পশন স্টেশনারি কনজাম্পশন 24,000। এখনো তো আমাদের ব্যাপারটা শেষ হলো না। এখন আমার কাছে কি আছে? ক্রেডিটরের একটা অ্যামাউন্ট পড়ে আছে। আমার দুইটা অ্যাডজাস্টমেন্ট ছিল। ওপেনিং ক্রেডিটর ছিল 9,000 এবং ক্লোজিং ক্রেডিটর ছিল কত? 2,500। এখানে আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, ক্রেডিটর
মানে কাউকে আমি টাকা দেয় না, মানে আমি টাকাটা দিতে হবে ওনাকে। বছরের প্রথমে ছিল 9,000, বছরের শেষে হয়েছে 2,500। ডিউরিং দ্য ইয়ার আমি ওনাকে কত টাকা দিয়ে দিয়েছি? কি বোঝা যায় যে আমার 9,000 টাকা দেওয়া ছিল, এখন 2,500 টাকা দেওয়া আছে, তবে আমি কত টাকা দিয়ে দিয়েছি? 9,000 মাইনাস 2,500, দ্যাট ইজ 6,500 আমি অলরেডি পে করে দিয়েছি ক্রেডিটার বাবদ। ক্রেডিটার বাবদ আমি কত পে করে দিয়েছি? আমার ক্রেডিটার ওপেনিং ব্যালেন্স কত ছিল? 9,000 এবং ক্লোজিং ব্যালেন্স ছিল 2,500। ওপেনিং ব্যালেন্স ছিল 9,000, ক্লোজিং ব্যালেন্স ছিল 2,500, তবে সেটা বিয়োগ দিলে আমার কত থাকে? 6,500। তবে আমি ক্রেডিটারকে কত টাকা পেমেন্ট করে দিয়েছি ডিউরিং দ্য ইয়ার? 6,500। তবে এই 6,500 আমি কি করব? এই 24,000 থেকে আমি বিয়োগ দিয়ে দেব। কি বলে বিয়োগ দেব দেখো, লিখছি ক্রেডিটর ফর স্টেশনারি paid off during the year। কত লিখবো? পেড অফ কত করেছি? 6,500 পে অফ করেছি। তবে আমার থাকবে কত? 24,000 মাইনাস 6,500, 17,500। এই যে 17,500 এই অ্যামাউন্টটা দেখা যাচ্ছে 17,500, এই 17,500 অ্যামাউন্টটা হলো আমার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সাইডে, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে এক্সপেন্ডিচার সাইডে স্টেশনারি বলে বসবে 17,500। এইভাবেই আমাদের এই অঙ্কটা হয়ে গেল। দেখলে আমি বেশি জটিল ভাবে ব্যাপারটা তো যাইনি, সহজভাবে। ওপেনিং স্টক ছিল, ওপেনিং স্টকের অ্যামাউন্টটা 4,000, এর সাথে পারচেজ, অ্যাড পারচেজ লেস ক্লোজিং স্টক। আর ক্রেডিটার ওপেনিং এ ছিল 9,000, ক্লোজিং এ ছিল 2,500। ডিউরিং দ্য ইয়ার আমি 6,500 পে অফ করেছি। আমি পে অফের অ্যামাউন্টটা বিয়োগ করে দিলাম, আমার রেজাল্ট বেরিয়ে এলো 17,500। আশা করি তোমরা দুইটা অঙ্কই ভালোভাবে দেখেছো এবং খাতায় তুলেছো। অঙ্কগুলো ভালো করে করবে। আর আমার এই সেশনে আর একটা ক্লাস আছে, নেক্সট স্যাটারডেতে ক্লাসটা হবে 5টা থেকে 6টা সেম চ্যানেলে। সেদিন আমরা আর বাদবাকি যে আইটেমগুলো আছে, পিকুলিয়ার আইটেমস, ওগুলো নিয়ে একটু আলোচনা করব এবং আমরা চ্যাপ্টারটা শেষ করব এবং বলে দেব কি কি জিনিস তোমাদের এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট ভাবে পড়তে হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, নমস্কার।